আসসালামু আলাইকুম। আমি সাবিয়া মাহবুব জারিন। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ত্রিপলিতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান ২য় পত্রের ২য় চ্যাপ্টার স্থিতরিতবিদ্যা নিয়ে। তো চ্যাপ্টারটা একাডেমিক অ্যাডমিশন সবকিছুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি খুবই শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে ম্যাথ এবং থিওরি বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি কুলম্ব সূত্র থেকে শুরু করি। দেখো, নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এবার তোমাদেরকে বলি আপু কেন পয়েন্ট আউট করলাম, ঠিক আছে? দেখো, নির্দিষ্ট মাধ্যম তার মানে কি? মাধ্যমটা একটা নির্দিষ্ট মাধ্যম হতে হবে, মানে একটা স্পেসিফিক কিছু হতে হবে, হয় বায়ু বা শূন্য মাধ্যম, পানি মাধ্যম, তুমি যেটাই নাও, মাধ্যমটা একটা স্পেসিফিক মান হবে যেটাতে বিন্দু আধান দুইটাই থাকতে হবে, তাই তো? ওই বিন্দু আধান দুইটা একটা নির্দিষ্ট মাধ্যমে থাকবে। এরপরে দেখো, বিন্দু আধান কি? একটা আহিত বস্তু যদি খুব ক্ষুদ্র, ছোট, একদম ছোট হয়, বিন্দুর ন্যায় হয়, তখন সেটাকে বিন্দু আধান বলবে। আচ্ছা, বিন্দু আধান বা আধান সবসময় আহিত বস্তুর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কোথায় অবস্থান করে? বাইরের পৃষ্ঠে। তার মানে এই যে ভিতরে, এটা সবসময় ফাঁকা থাকবে, এখানে কোনো আধান থাকবে না। এরপরে দেখো, আকর্ষণ বা বিকর্ষণ বল, তাই তো? দেখো, আমি এখানে ডট ডট দিলাম, আধান আঁকলাম। আধানটা কিন্তু খুব ক্ষুদ্র বিন্দু নাই, তাই না? আমি এখানে Q1 Q2 দিয়ে স্পেসিফিক করে দিল, আধান দুইটা কিন্তু খুব ক্ষুদ্র, তাই না? আধান দুইটা খুব ক্ষুদ্র না? তাহলে দেখো, এই যে বিন্দু আধান, এরা কখন পরস্পরকে আকর্ষণ করবে, কখন পরস্পরকে বিকর্ষণ করবে? তাহলে দেখো, যদি এখানে আমি পজিটিভ নিই, এখানে আমি পজিটিভ আধান নিই, তাহলে এরা কি করবে বলো তো? এরা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ একই একই রকম তো একই জাতীয় যেগুলা সেগুলো পরস্পরকে বিকর্ষণ করে। দেখো, এখানে যদি আমি মাইনাস মাইনাস নিতাম, একই জাতি হতো, এরা কিন্তু তখন পরস্পরকে বিকর্ষণ করতো। কিন্তু আপু যদি এখানে প্লাস নিই, এখানে মাইনাস নিই, তখন কি হতো বলতো? তখন কিন্তু এরা পরস্পরকে আকর্ষণ করতো, এখন দেখো, এবার বুঝো তুমি যে বিন্দু আধান তো বুঝলাম, বাট আধান যদি না বুঝো তাহলে বিন্দু আধান বুঝে কি লাভ? আধানটা কি? মৌলিক কণা সময়ের বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে আধান। এবার বলতো, মৌলিক কণা সমূহ কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তাই না? এরা কি বলতো? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এখন প্রোটনের চার্জ কি হয়? ধনাত্মক, তুমি জানো। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, নিউট্রনের চার্জ নাই, সো তুমি নিউট্রনটা বাদই দিতে পারো। কিন্তু প্রোটন আর ইলেকট্রনের তো চার্জ আছে। এই যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, এটাকে আধান বলে। এখন আধান কোথা থেকে উৎপন্ন হয় বলতো? দেখো, আমি ডাস্টার আর পেনের মধ্যে ঘর্ষণ করলাম। এই যে ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু কিন্তু অপর বস্তুকে কম বেশি আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। এটাকে কি বলে? তড়িতাহিতকরণ। যে বস্তুটা অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করতেছে তাকে বলবে তড়িতাহিত বস্তু। এখন একটা বস্তু কখন তড়িতাহিত হয়? প্রশ্ন তো জানি, তাই না? তাহলে দেখো, এটা ধরো একটা পরমাণু, এই কেন্দ্রে কি থাকে বলতো? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর এই বস্তুটা এইটুকুকে কি বলে? কেন্দ্রটাকে আমরা কি বলি বলতো? নিউক্লিয়াস বলি, তাই না? এখন তাহলে যদি প্রোটন আর ইলেকট্রন সমান হয়, তখন তো বস্তুটা নিস্তড়িত থাকে, তার মানে তার মধ্যে কোনো তড়িতাহিতকরণ হচ্ছে না। কখন বস্তুটা নিস্তড়িত থেকে তড়িৎ হবে বলতো? কখন? যখন এই যে ধরো এখানে ইলেকট্রনটা আছে, ঠিক আছে? এখন এখানে তো প্রোটন ইলেকট্রন সমান, সো কিছু তো হবে না। এখন তুমি তো জানো যে এই যে নিউক্লিয়াসটা, এটা খুবই ভারী, সো এটা কিন্তু সরতে পারবে না, মানে এটা কিন্তু বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে এটা কখন নিস্তড়িত থেকে তড়িৎ হবে বলো? তখনই হবে, ইলেকট্রনটা কিন্তু খুবই হালকা, ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য, তাহলে তুমি কিন্তু ইলেকট্রনটাকে সরাতে পারতেছো। সো তুমি যদি এই শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে সরাও, তখন কি হবে বলতো? তখন কিন্তু তার ঋণাত্মক চার্জ কমে যাবে, ফলে বস্তুটা কি হবে? ধনাত্মক আধানে আহিত হবে। বাট এই যে ইলেকট্রনটা মুক্ত হলো, সেটা অপর পরমাণুতে যাচ্ছে, তাই না? মুক্ত হয়ে অপর পরমাণুতে যাচ্ছে, ফলে ওই পরমাণুতে কিন্তু ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রনটা মানটা বেড়ে যাচ্ছে, তখন সেটা ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। ক্লিয়ার? মানে যখন বিচ্ছিন্ন হচ্ছে ইলেকট্রনটা,
তখন কিন্তু সে ধনাত্মক আধানে আহিত হচ্ছে, আর যখন অন্য তার সাথে যুক্ত হচ্ছে তখন সে ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। যেমন কাঁচ আর রেশম যদি আমি খুব ঘর্ষণ করি, দেখো কাঁচ আর রেশম কখন কোনটা আহিত হবে, কোনটা ধনাত্মক আধানে আহিত হবে, কোনটা ঋণাত্মক আধানে আহিত হবে, এটা তো একটা বড় কোশ্চেন। দেখো রেশমের ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি, সো তুমি যখন কাঁচ আর রেশমের মধ্যে ঘর্ষণ করবা, যার ইলেকট্রন আসক্তি বেশি সে তো স্বাভাবিকভাবে ইলেকট্রনটা চাপে, তাহলে সে যখন ইলেকট্রন গুলা নিবে সে কিন্তু ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, আর কাঁচ তো ইলেকট্রন গুলো দিয়ে দিচ্ছে, তাহলে কাঁচ কি হচ্ছে, ধনাত্মক আধানে আহিত হচ্ছে। ক্লিয়ার? বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিছু জিনিসের উপর নির্ভর করে, অবশ্যই করতেছে। সেটা হচ্ছে এই যে Q1 Q2 আমরা চার্জ ধরে নিব এই দুইটার পরিমাণের উপর। দেখো এই যে বলটা কাজ করতেছে, আমরা সবসময় বল বল করতেছি, এই বলটা যে কাজ করতেছে এই বলটা কিন্তু পুরা এরিয়া জুড়ে কাজ করতেছে না, যে Q1 Q2 পুরা এরিয়া জুড়ে কাজ করতেছে। এই বলটা কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতেছে, এই যে দেখো এই দুইটা যে সংযোগ সরলরেখা, শুধুমাত্র বলটা কিন্তু এই বরাবর ক্রিয়া করতেছে। দেখো লাস্ট লাইনে দেখো এই বল আধান দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে। তা দেখো এখন তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বের পরিমাণের উপরও কিন্তু নির্ভর করতেছে, তাই না? এই ডি এর উপরও নির্ভর করতেছে, আরেকটা জিনিসের উপর নির্ভর করতেছে। দেখো ফার্স্টে পয়েন্ট আউট করে দিছে নির্দিষ্ট মাধ্যম থাকতে হবে। এখন যদি মাধ্যম চেঞ্জ হয়, বিজ্ঞানী কুলম কি করলো, Q1 নিল, Q2 নিল, দূরত্ব নিল, সে Q1 Q2 এর ডি কনস্ট্যান্ট রেখে এই মাধ্যমটা একবার শূন্য মাধ্যম নিল, একবার বায়ু মাধ্যম নিল, বায়ু আর শূন্য মাধ্যম তো একই জিনিস, পানি মাধ্যম নিল বা ডিফারেন্ট মাধ্যম নিল, কিন্তু দেখতেছে যে এই তিনটার মান কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও মান কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন হয় বলতো? কারণ তার মাধ্যমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই কারণে স্পেসিফিক ভাবে সে নির্দিষ্ট মাধ্যম বলে দিয়েছে। সো এই মাধ্যমের প্রকৃতির উপরও কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করতেছে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ডিপেন্ড করতেছে। এখন এইটুকু যদি বোঝা হয়ে থাকে, নেক্সটে যাচ্ছি। তোমরা দেখো পুরো সূত্রটা কি মিন করতেছে, কেন মিন করতেছে। দেখো এই যে এখানে একটা থেকে আরেকটা আধান যাচ্ছে, এই যে কাঁচ থেকে রেশমে আধান যাচ্ছে আপু বললাম, তাহলে তো তোমরা ভাবতে পারো যে সব আধান তো চলেই যাচ্ছে, কাঁচ থেকে তো চলেই গেল রেশমে, তার মানে তো আধানের অপচয় হচ্ছে, তার মানে শক্তি ক্ষেত্রে আমি কি জানতাম, শক্তি কখনো ধ্বংস হয়? শক্তি কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে যায়। সেম ভাবে এখানে কিন্তু আধান কাঁচ থেকে রেশমে যাচ্ছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, তার মানে আধান শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, আধান কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে আরেক রূপে যায়। ঠিক আছে? এবার এই সূত্র, এই যে মেইন সূত্র, এটা আমি প্রতিপাদন করে দেখা। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাই লিখো বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তার মানে Q1 Q2 সমানুপাতিক। এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হলে এটা। এখন সূত্রটা প্রতিপাদন করা শেষ। এবার যদি আমি সূত্রের সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই, আমাকে তো একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাই না? আনলাম। এখন এই সি মানেটা কি? এটা তো আমি একটা কনস্ট্যান্ট আনলাম, তাই তো? এটা মানে হচ্ছে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই dx স্কয়ার। এই এপসিলন নট মানে কি জানো? এপসিলন নট মানে হচ্ছে ভেদন যোগ্যতা। এটা কিন্তু এক এক মাধ্যমের জন্য এক এক রকম। দেখো তুমি সূত্রে যা যা শিখছো সবকিছু প্রতিপাদন করা হয়ে গেছে, যে Q1 Q2 হয়, d স্কয়ার হয়, কিন্তু নির্দিষ্ট মাধ্যম জিনিসটা তো তোমার প্রতিপাদন করতে হবে। তাহলে তুমি বুঝবা কিভাবে এটা নির্দিষ্ট মাধ্যম? এপসিলন নট মানে হচ্ছে তুমি নির্দিষ্ট মাধ্যম বুঝাচ্ছ। নির্দিষ্ট মাধ্যম মানে এখানে এপসিলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যম আছে, শূন্য মাধ্যমে আছে, বাট এখানে যদি অন্য কোনো মাধ্যম হতো তখন কি হতো চলো দেখি। আচ্ছা এখানে আমরা যে সিটা দেখলাম, সি মানে হচ্ছে 1/4 পাই ই এপসিলন নট।
তাহলে সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। এর মান আধান দ্বয়ের একক এবং এদের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। ভেদনযোগ্যতা মানে কি, দেখো একটা নির্দিষ্ট মাধ্যমে কোন তড়িৎ ক্ষেত্র গঠনের জন্য যে বাধার সম্মুখীন হতে হয় তাকে বলা হয় পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। এখন এই যে ভেদনযোগ্যতা এটা কিন্তু এক এক মাধ্যমে এক এক রকম, তাই না? যে কোন মাধ্যমে কতটুকু বাধা দিবে এটা কিন্তু আমরা জানি না, এটা এক এক মাধ্যমে কিন্তু এক এক রকম, তাই তো? তাহলে এইখানে দেখো এই যে আমরা Q1 Q2 আঁকলাম, দেখো এখানে শূন্য মাধ্যমে কিন্তু কোনো বাধা পাচ্ছিল না, কিন্তু অন্য কোনো মাধ্যমে এটার মধ্যবর্তী স্থানে যদি আমি কোনো অন্তরক পদার্থ রাখি, ঠিক আছে, অন্য কোন স্থানে এই দুইটা আধানের মধ্যে আমি যদি একটা অন্তরক পদার্থ রাখি তখন সেটাকে পরাবৈদ্যুতিক মাধ্যম বলবে। কি বলবে? পরাবৈদ্যুতিক মাধ্যম। এবার দেখো তড়িৎ মধ্যবর্তাঙ্কটা কি, ঠিক আছে? শূন্য স্থানে আমি কি বলতেছি মাইন্ডে রাখো, যে শূন্য স্থানে দুইটি বিন্দু আধানের মধ্যে এই যে ক্রিয়াশীল বল, ঠিক আছে, শূন্য স্থানে দুইটি বিন্দু আধানের মধ্যে এই দূরত্বে যে ক্রিয়াশীল বল কাজ করে, পরাবৈদ্যুতিক মাধ্যমে সেম আধান সেম দূরত্বের জন্য যে বল কাজ করে তাদের অনুপাতকে আমি কি বলবো? তড়িৎ মধ্যমাতাঙ্ক। কি বলবো? তড়িৎ মধ্যমাতাঙ্ক, মধ্যমাতাঙ্ক, ঠিক আছে, মধ্যমাতাঙ্ক। এরপরে দেখো এটা তো গেল, এরপরে এই যে ই এপসিলন নট আর ই পারমিটিভিটি, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে, এটা হচ্ছে শূন্য স্থানে। কি? শূন্য স্থানে। তার মানে দুইটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে যে ভেদনযোগ্যতা কাজ করে এবং ওই দুইটি আধানের জন্য শূন্য স্থানে যে ভেদনযোগ্যতা কাজ করে তাদের অনুপাতকেও কিন্তু তড়িৎ মধ্যমাতাঙ্ক বলতেছে। তাহলে দেখো আমরা এই পার্টটুকু থেকে কি পাই? তাহলে আমরা এই পার্টটুকু থেকে পাই, যদি অন্য কোনো মাধ্যমে আমাদেরকে বলে যে তড়িৎ মধ্যমাতাঙ্ক দেওয়া আছে, এবার বল বাড়ি করো, তখন আমরা ই এপসিলন নট বসাবো, কি এর মানটা তো দেওয়া থাকবে, আর এই ইটা তখন এই জায়গায় বসে যাবে, ঠিক আছে? যদি শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম বলে, শূন্য মাধ্যমে এটার মান কিন্তু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে আমরা যেখানে শিখলাম সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কি রূপ? ভেক্টর, ঠিক আছে? এখন আমরা কিভাবে জানবো যে এই সূত্রের একটা ভেক্টর রূপ আছে? তোমরা জানো বল একটা ভেক্টর রাশি, রাইট? তাহলে কুলম্বের সূত্রের একটা ভেক্টর রাশি থাকতে পারে। তাহলে লিখো এবার দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা একক ভেক্টর আনতে পারি। এই একক ভেক্টরটা কি বলতো? এই একক ভেক্টরটা হচ্ছে আধান দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর একটা একক ভেক্টর, আধান দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর একটা একক ভেক্টর। এবার দেখো এটা কিভাবে হিসাব করা হয়, এই বলের এই যে একক ভেক্টরটার মানটা কি? এই মানটা হচ্ছে, ধরো আমি যে আধানের উপর আমরা বল হিসাব করব, অপর আধান থেকে এই যে আধানের মানটা আমরা হিসাব করব, সেই আধানের দিক যেদিকে সেদিকে, ঠিক আছে, সেই আধানের দিক যেদিকে সেদিকে, তাহলে পুরো দূরত্বটাই আমরা আসলে হিসাব করতে যাচ্ছি। তাহলে ইউ ক্যাপ একক ভেক্টর যেটা, এটা হচ্ছে ডি, আমরা জানি একক ভেক্টর কি, পুরো ভেক্টরটা লিখবো, নিচে মানটা লিখবো, তাই না? রাইট? তাহলে আমরা তো পেলাম। তাহলে লাস্ট আমাদের কি দাঁড়ায় বলতো? ঠিক আছে, এখন এফ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝবো যে আমরা Q1 Q2 D এর মান বসানোর পরে যদি এফ এর মানটা আমরা ঋণাত্মক পাই তাহলে বুঝবো বলটা আকর্ষণ ধর্মী। বলটা কি ধর্মী? আকর্ষণ ধর্মী। যদি পজিটিভ পাই তখন আমরা কি বুঝবো? তখন আমরা বুঝবো বলটা বিকর্ষণ ধর্মী। ঠিক আছে, বলটা বিকর্ষণ ধর্মী। মানে
একটা পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন পরস্পর থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত? ঠিক আছে, এদের মধ্যকার বল কত? দেখো এখানে কিন্তু আমাদের ডিসটেন্সটা বলে দেওয়া আছে যে 1 কিলোমিটার। এবার বলো প্রোটন আর ইলেকট্রনের চার্জ কত? আধান তো, তাই না? এটা কিন্তু আমরা ভর পরিমাপ করতেছি না, যেহেতু এখানে আধানের প্রশ্ন, আমাদের কিন্তু আধান মেইন। সো তোমরা সবাই জানো প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, বাট চিহ্ন কি বিপরীত। বাট এখানে কি চিহ্নটা ফ্যাক্ট করতেছে? অবশ্যই ফ্যাক্ট করে, যখন তুমি বলটা আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী কিনা সেটা বের করতে চাইবা। আদারওয়াইজ ম্যাথে কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। ঠিক আছে, তাহলে দেখো প্রোটনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম। ইলেকট্রনের চার্জ জানো 1.6 × 10⁻⁹ কুলম, বাট এখানে প্লাস এখানে মাইনাস। এবার আমাকে বলো 1 কুলম মানে কি? 1 কুলম মানে 6.25 × 10⁻18 ইলেকট্রনের সমান। কি কুলম মানে 18টি ইলেকট্রনের সমান। তার মানে কি বলতো, এটা কি ঋণাত্মক আধান বিশিষ্ট না? ঋণাত্মক তো, তাই তো? তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কোন বস্তু 1 কুলম ধনাত্মক আধান অর্জন করেছে, তার মানে কি বলো? সে কিন্তু ধনাত্মক আধান অর্জন করেছে। সো কোনো কিছু যদি ধনাত্মক আধান অর্জন করে, তার মানে কি বলতো, সে তো প্রোটন আনতে পারতেছে না তার কাছে। সে কি করতেছে? ইলেকট্রন গুলাকে ছেড়ে দিচ্ছে। সে কি করতেছে? ইলেকট্রন গুলাকে ছেড়ে দিচ্ছে। তাহলে কোন বস্তু 1 কুলম ধনাত্মক আধান অর্জন করা মানে 6.25 × 10⁻18 টি ইলেকট্রন হারিয়েছে, তাই না? কারণ সে কিন্তু প্রোটন আনতে পারতেছে না। যে ধনাত্মক আধান অর্জন করেছে, তার মানে সে নিজের কাছে প্রোটন আনছে। সে কি করছে? তার যে ইলেকট্রন গুলো ছিল সে এই পরিমাণটা ছেড়ে দিচ্ছে, হারিয়ে ফেলছে। দ্যাটস ওয়াই সে ধনাত্মক আধানটা অর্জন করতে পারে। এবার এগুলোকে তো আমরা কিউ জানি, তাই না? আধানটা আসলে কি? এই কিউটা আসলে কি? কিউটার এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতককে আমরা আধান বলতেছি। তার মানে কি বলতো, আধান এর মান কখনোই নিরবিচ্ছিন্ন হতে পারে না। আধানের মান সবসময় কি হবে? বিচ্ছিন্ন মানের হবে। তার মানে n সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। সো তুমি যদি বলো যে আধান 4.5 e 7.8 e, এগুলো কিন্তু হবে না। কি হবে না? বাট তুমি যদি বলো +5e -7e, তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য। ঠিক আছে, আচ্ছা কথা না বলে ম্যাথে যাই। দেন দেখো এই ফিজিক্যালটা কি জানো? 1/4πε0। এই দুইটা q1 q2, তাই না? তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি d এর মানটা 1 কিলোমিটার ছিল, আমি যেহেতু এটা মিটারে নিচ্ছি, তাহলে 1 কিলোমিটার কত মিটার? 1000 মিটার। আর 1/4πε0 এই মানটা আমি একটু আগে বললাম 9 × 10⁻9। এইটা ক্যালকুলেশনে করে যে মানটা আসবে অ্যানসার কিন্তু এটা। এখানে কিন্তু শূন্য মাধ্যম দিকে 9 × 10⁻9 বসিয়েছি। এবার আলোচনা করব তড়িৎ ক্ষেত্র নিয়ে। তড়িৎ ক্ষেত্র কি? একটা আহিত বস্তু। সাপোজ এটা একটা আহিত বস্তু। এই বস্তুটার চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে বলবো আমরা তার তড়িৎ ক্ষেত্র। তার মানে এই আহিত বস্তুর চারদিকে যদি এই পর্যন্ত তার প্রভাব বজায় থাকে, তাহলে আমরা এইটুকুকে বলবো এই আহিত বস্তুটা তড়িৎ ক্ষেত্র। এই আহিত বস্তুটা তড়িৎ ক্ষেত্র। তার মানে কি বলতো, এই সীমার মধ্যে যদি তুমি অন্য কোনো বস্তুকে আনো, তাহলে সেটা যদি অনাহিত হয়
সেটা কিন্তু আহিত হয়ে যাবে। তার মানে এই চার্জের প্রভাবে এটা আহিত হয়ে যাবে। তাহলে কি বুঝতেছো যে শুধুমাত্র যেইটুকু পর্যন্ত তার কাছে আনে তার প্রভাবে প্রভাবিত হয়ে অন্য বস্তু আহিত হয়ে যাবে তাকে বলবো তার তড়িৎ ক্ষেত্র। এখন তুমি একটা জিনিস দেখো, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র একটা, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রভাব আরেকটা। কোথায় তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা বেশি? এইখানে প্রভাব বেশি না এইখানে প্রভাব বেশি? দেখো চুম্বকের ক্ষেত্রে কি হয়, যত কাছে তত বেশি বল অনুভব করে, তাই না? তার মানে কি, যত কাছে প্রভাব তত বেশি, যত দূরে প্রভাব আছে একটু কম, তাই তো? এই প্রভাবটা বোঝার জন্য আমাদের তড়িৎ প্রাবল্য বুঝতে হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে আমরা তড়িৎ প্রাবল্য বলবো। তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রে, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটার মধ্যে যদি একক ধনাত্মক আধান স্থাপন করে এটা যে ফোর্স অনুভব করবে বা বল অনুভব করবে এটাকে কি বলে? প্রাবল্য বলে। সো তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি কিন্তু সূত্রটা পারলে সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ, হ্যাঁ? যে তড়িৎ ক্ষেত্রে কোন একক বিন্দুতে একটি ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে আমরা কি বলি? তড়িৎ প্রাবল্য। ওকে, এখানে তো বল আছে, তার মানে কি বুঝো? তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। এই দিক কি বলতো? এর দিক হচ্ছে যে আধানের উপর বল হিসাব করা হচ্ছে, এই যে এটা কিন্তু ধনাত্মক আধান, আমাদের সংজ্ঞায় বলা আছে কি? ধনাত্মক আধান। তার মানে ধনাত্মক আধান যেদিকে বল অনুভব করতেছে তড়িৎ প্রাবল্যের দিকও কিন্তু সেই দিকে। সাপোজ এটা একটা এই বস্তু যেটা কিউ প্লাস ধনাত্মক আধানে আছে। এখন কি বলো, এখন আমরা এইখানে মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে Q2 ধনাত্মক আধান আনবো। এবার বলো ধনাত্মক আধান পরস্পরকে কি করে? ধনাত্মক আধান পরস্পরকে কি করে বলো? বিকর্ষণ করে, রাইট? তাহলে এটার দিক হবে এদিকে, এটা যদি P হয় এটা হবে B, ধনাত্মক আধানের দিক কোন দিকে হবে? বিকর্ষণের ফলে ওই দিক হবে। এখন দেখো সংজ্ঞার মধ্যে আছে যে তড়িৎ ক্ষেত্রে কোন একক বিন্দুতে ধনাত্মক আধান স্থাপন করলে, তাই না? তো সবসময় এটা কি থাকবে? ধনাত্মক। এটা তড়িৎ ক্ষেত্রটা যদি ঋণাত্মক হতো তাহলে এই ধনাত্মকের ফলে এরা কিন্তু পরস্পরকে কি করবে বলতো? ডিফারেন্ট, বিপরীতজাতীয় না? বিপরীতজাতীয় বলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তখন কি হবে? দিকটা এইদিকে চলে আসবে। দিকটা কোন দিকে চলে আসবে? এইদিকে চলে আসবে। এবার আমাদের কথা বুঝে গেছে না? ধনাত্মক আধান প্রাবল্যের অভিমুখে বল লাভ করে এবং ঋণাত্মক আধান প্রাবল্যের বিপরীত অভিমুখে বল লাভ করে। ঠিক আছে, এবার নেক্সটে আসি। দেখো এইটুকু বাদ দিয়ে দিলাম, এটা ধরো Q1, এইটা ধরো Q0, ওকে? ধরো বাকিটুকু মুছি। কে তড়িৎ মধ্যমাতাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে এই বিন্দুতে, দেখো এই বিন্দুতে একটা ধনাত্মক আধান প্লাস Q আছে, এই আধান থেকে আর দূরত্বে P বিন্দুতে Q0 বিন্দু আধান স্থাপন করা হলো। এবার তোমাকে বলছে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে। কি বলছে? P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে। দেখো এবার তাহলে এই যে এটা তো A, এটা তো P, তাই না? এবার ধরো Q0 আধানের উপর ক্রিয়াশীল বল কি বলতো? এটার উপরে ক্রিয়াশীল বল কি? 1/4πε0 K। দেখো আমি এখানে K তড়িৎ মধ্যমাতাঙ্ক বলছি, K তড়িৎ মধ্যমাতাঙ্ক বলছি, তাই না? তাহলে আমরা এখানে এভাবে লিখতে হবে Q1 Q0 আর দূরত্ব বলছিলাম না r²। সো এবার Q0 আধানের উপর ক্রিয়াশীল বল তো আমরা বের করলাম। এবার আমরা জানি E = কি? A/Q0। আমরা এই যে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব। এবার F এর মান যেটা পেয়েছি এটা বসাবো, আর এই যে Q0। এখন দেখো তুমি এই Q0 কাটা যাচ্ছে না, তাই তো? দেখো Q1/r² যে পেলাম এটাই কিন্তু E এর সূত্র, এটাই কিন্তু E এর সূত্র। আমি তোমাদেরকে বলছি আধান কিন্তু পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাই না? তাহলে এখন এই যে আধানটা বাইরের পৃষ্ঠে অবস্থান করে এটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করে, পরিবাহী বা অন্তরকের উপস্থিতির উপর ডিপেন্ড করে। এখন তোমরা আরেকটা সংজ্ঞায় চলো।
সংজ্ঞাটা হচ্ছে আধান ঘনত্ব। এই যে পরিবাহীটা এই কোন বিন্দুর চারদিকে, এই যে আহিত বিন্দুটা চারদিকে একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে কি বলে? আধান ঘনত্ব। ঠিক আছে, পরিবাহী কোন বিন্দুর চারদিকে, এইটা চারদিক একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে আধান ঘনত্ব বলে। একে তলমাত্রিক ঘনত্বও বলতে পারে বা পৃষ্ঠ মাত্রিক ঘনত্ব বলা যায়। এখন দেখো এই যে আধান ঘনত্বটা আমরা এখান থেকে পেয়েছি, একটা সম্পর্ক আছে। তাহলে আমি যদি এটাকে বা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, এরকম কিছু আসছে না? তাহলে কিউ এর জায়গায় মানটা বসে দিই। এখন দেখো, বলো যে বিন্দুটা বললাম, বিন্দুটা কি গোলাকার না আয়তাকার না বৃত্তাকার? গোলাকার, রাইট? তাহলে গোলাকার কোন বস্তুর ক্ষেত্রফল আমরা কি জানি বলো তো? 4 পাই আর স্কয়ার না? তাহলে এখান থেকে দেখো 4 পাই আছে, আর স্কয়ার আছে, এখানে কি a লেখা যায় না? যায় তো। তাহলে e এপসিলন নট a k বাই a, রাইট? এটা কাটা যায়। তাহলে আমরা মেইন সূত্র কি পাচ্ছি বলো তো? e এপসিলন নট k বাই কিছু না, মান। তাহলে এইটুকুর বদলে আমরা কি লেখা যায় বলো তো? এইটুকুর বদলে e, এটা লেখা যায় না? তাহলে আমাদের মেইন আসতেছে কি বলো তো? মেইন আসতেছে ইকুয়াল টু e। আমরা আমাদের সূত্র পেয়ে গেলাম, তারপরে একটুকু তো বোঝা হয়ে গেছে। তো দেখো এই যে এই ম্যাথটা দেখো, এই একটা মান দিয়ে আমি এখন তোমাদের দুইটা ম্যাথ করাবো। প্রথম ম্যাথটা হচ্ছে বৈদ্যুতিক প্রাবল্য কিভাবে বের করে, দ্বিতীয় ম্যাথ হচ্ছে এই যে দুইটা চার্জ দেখতেছো, এই চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য 0 আসবে, তোমাদের এই ম্যাথটা বের করতে হবে। তো বৈদ্যুতিক প্রাবল্য বের করার সূত্র তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাথে চলেছে। সংযোগ রেখার কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য 0 হবে, রাইট? তাহলে সংযোগ রেখাটা তো এটা কোন বিন্দুতে হবে? সাপোজ ধরো যে Q1 আধান থেকে x মিটার দূরত্বে প্রাবল্য 0 হচ্ছে, তাহলে Q2 আধান থেকে কত মিটার দূরত্বে বলো? 10 মাইনাস x, তাই না? 10 মাইনাস x দূরত্বে। সো এবার প্রাবল্যের সূত্র তো আমরা সবাই জানি, তাই তো? দেখো Q1 আধানের জন্য x স্কয়ার, এবার Q2 এ যাই, Q2 টা দেখো আমি আগেই বলছি সাইন ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে হচ্ছে মানটা, তাই তো? তাহলে এটার জন্য তো 10 মাইনাস x, ফার্স্টে Q1 এর জন্য তো x ছিল, এটার জন্য কি 10 মাইনাস x। তাহলে দেখো বলছে কি বৈদ্যুতিক প্রাবল্য কখন 0 হবে, তাই না? তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে u1 মাইনাস e2 0 কখন হবে, বা e1 e2 কখন হবে, রাইট? তারপরে চলো মানগুলো লিখি। দেখো আমি কিন্তু প্রাবল্য সূত্র তোমাদেরকে দেখালাম না, মানে যদি শুধু প্রাবল্য বের করতে বলতো তাহলে এটুকু কি এনাফ, বাট এখন আমাদের কখন 0 হবে সেটা বের করতে হবে। দেখো মানগুলো বসাচ্ছি। তারপরে দেখো যখন বসানো শেষ, এটা কাটা যায়, আচ্ছা এই সাইডে লিখলাম, ভুলে গেছিলাম, এটা কাটা যায়। তারপর দেখো এটা আর এইটা কাটা যায়, রাইট? 20 দুগুণা 40, তাহলে থাকে কি বলতো 1 বাই x স্কয়ার 2 বাই 10 মাইনাস x স্কয়ার। এরপর আমাদের আর গুণ করে দিই, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর গুণ করে দিলে এখানে থাকবে 100 মাইনাস 20x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 2x স্কয়ার, বা ওই সাইডে সবগুলোকে নিয়ে যাই, x স্কয়ার প্লাস 20x মাইনাস 100, রাইট? এখন দেখো যে ক্যালকুলেটরে তুমি, আমার ক্যালকুলেটরটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমি ফার্স্টে মোডে যাব, দেন এই যে এ বাটনটা একটু যদি প্রেস করি, দেন দেখো সিমাল আর পলিনোমিয়াল আসে, আমি 2 এ প্রেস করলাম,
দেখো এরকম আসছে। এখন এটা হাইয়েস্ট ডিগ্রি কত 2, সো বসালাম এক্স স্কোয়ার সহ কত দেখো তো, এক্স স্কোয়ার সহ 1, তাহলে 1 বসাবো। দেন কত 20, এক্স এর সহ 20, তাহলে 20 বসাবো। দেন হচ্ছে এক্স স্কোয়ার সহ কত, সি এর সহ কত বলো তো, -100, তাই না? দেখো -100 আমি বসালাম। তাহলে এক্স এর একটা মান আসছে দেখো কত 4.14, আরেকটা মান কত আসছে দেখো -24.14, তাই তো? এখন আসতেছে একটা নেগেটিভ আসতেছে, কিন্তু যদি লব্ধি প্রাবল্য শূন্য হতে হয় তাহলে প্রাবল্য দুইটির মান সমান ও দিক কিন্তু বিপরীত হতে হবে। দুইটি বিপরীত জাতীয় চার্জ, দেখো একটা প্লাস একটা মাইনাস আছে, মধ্যবর্তী কোন বিন্দুতে এদের সৃষ্ট প্রাবল্যের দিক কিন্তু একই হবে এবং বাইরের কোন বিন্দুতে দিক বিপরীতমুখী হবে। দেখো চার্জ দুইটা যদি বিপরীত হয় তাহলে দেখো এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ না, তাহলে মানে এদের মধ্যবর্তী কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না। তাহলে এদের মধ্যবর্তী কোন বিন্দুতে যেহেতু লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না, তাহলে কখন লব্ধি প্রাবল্যটা শূন্য হতে পারে? দেখো 10, তাই না? তাহলে একবার যদি 4.1 হয় তাহলে 10 - 4.14 একবার আসবে, আরেকবার আসবে 10 - 24.14, রাইট? তাহলে দুই জায়গা আসবে, যেহেতু 4.14 হলে এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে আসতো, তার মানে এটা কি গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? বলতো A1 যে চার্জটা আছে এইটা থেকে 24.14 পিছনে, এখান থেকে যে 34.14 আসবে সেটা বি চার্জ থেকে সামনে, তার মানে তুমি লিখবা কি যে দুইটা বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য কখনো তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে হতে পারে না, কিন্তু এই যে মাইনাস মানটা এটা গ্রহণযোগ্য। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়ালো? এইটা, ঠিক আছে? নাও আপু তোমাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি। কি দেখাচ্ছি? শর্টকাট। এখন তোমাকে যদি বলে যে Q1 বিন্দু থেকে কত দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে, তখন তোমার x = d/1 + √Q2/Q1। জাস্ট এখানে সাইন ডাজন্ট ম্যাটার, যখন রুটের ভিতরে তুমি সাইন মাইনাস বসালে কিন্তু পুরোটা অবাস্তব হয়ে যাবে। সো এটাতে শুধু সাইন ছাড়া মানগুলা বসাবা, যে x = d এর মানটা বসাবা 1 + √Q2/Q1। এটা হচ্ছে শর্টকাট, এমসিকিউর জন্য আমি শিখিয়ে দিলাম। নেক্সটে যে বললো যে দুইটা চার্জ দেওয়া আছে, এদের মধ্যবর্তী বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করো। তাহলে মধ্যবর্তী বিন্দু মানে কি? তার মানে 10 মিটারকে দুই ভাগে ভাগ করলে পাই মিটার আসবে, পাই মিটার আসবে। এটাকে Q1 ধরবা, এটাকে Q2 ধরবা। তাহলে Q1 এর জন্য লব্ধি প্রাবল্য কি হবে বলো তো? লব্ধি প্রাবল্য হবে 1/4πε0 Q1/πd²। আর Q2 এর জন্য 1/4πε0 Q2/r²। দেখো দুইটা ডিফারেন্ট জিনিসটা আমরা বের করে ফেললাম, এবার লব্ধি প্রাবল্য হবে কি বলো? তোমরা এখন ভাবা যে ডিফারেন্ট সাইন আছে তার মানে তো লব্ধি প্রাবল্যে মাইনাস করতে হবে, কিন্তু চার্জ দ্বয় বিপরীতধর্মী হলে কি করে বলো তো? পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এইজন্য লব্ধি প্রাবল্য এখানে যোগ করবা। কি করবা? যোগ করবা। বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে যোগ হয়, সমধর্মী চার্জের ক্ষেত্রে বিয়োগ হয়। বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে যোগ হয়, সমধর্মী চার্জের ক্ষেত্রে বিয়োগ হয়। পয়েন্টটা নোট করে রাখো, সমধর্মী মাইনাস হবে, বিপরীতধর্মী প্লাস হবে। ডান? এই হচ্ছে ম্যাথ। তাহলে এটাকে শর্টকাটে কিভাবে লেখা যায় বলো তো? এভাবে লেখা যায় না? দেখো এটা কিন্তু বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে, সমধর্মী হলে কিন্তু ব্যাপারটা এমন হয়ে যেত, ঠিক আছে? দেন নেক্সট এ যে ম্যাথটা নিশ্চয়ই বুঝছো, যে সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বললে দূরত্বটা ফার্স্টে 2 দিয়ে ভাগ করতে হবে। দেন এই যে সমধর্মী হলে কি হবে? মাইনাস, আর বিপরীতধর্মী হলে কি হবে? প্লাস। আমাদের এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার এই কোণায় +1, এই কোণায় -1 আর এই কোণায় C বিন্দু, তার মানে A B C বিন্দু। এই তিন কোণায় দেখো তিনটা আধান অবস্থিত, A আর B বিন্দুতে মান দেওয়া আছে। আমাদেরকে বলছে যে C বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, যেখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বলা আছে। তাহলে দেখো A বিন্দুতে যে আধানটা আছে ওটা কি? ধনাত্মক।
প্রাবল্যের সময় আপু বলছিলাম যে ধনাত্মক আধান প্রাবল্যের অভিমুখে কাজ করে, কিন্তু তখন কিন্তু এটা এইদিকে চলে যাবে, তাই না? আমরা বলছিলাম যে বিকর্ষণের ফলে ওটা কিন্তু বাইরের দিকে চলে যাবে, আপু বলছিলাম, ঠিক আছে? এখন দেখো, আর এখানে কিন্তু নেগেটিভ অবস্থিত না, তাহলে এটা কিন্তু নিচের দিকেই চলে আসবে, কারণ এটা অন্য দিকে কাজ করবে, তাই তো? নিজের দিকে আকর্ষণ করতেছে। সো লব্ধিটা ধরো এই বিন্দু এইভাবে যাবে, এটা 60 ডিগ্রি। তুমি জানো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এরকম কোন রেখায়, সরল রেখায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে তো 60 ডিগ্রি নিয়ে নিল, এটুকু কত? 120 ডিগ্রি না? এটুকু কত? 120 ডিগ্রি। দেন দেখো, এটাকে কি আমরা একটা সামান্তরিকের মতো কল্পনা করতে পারি না? দেখো, একটা সামান্তরিকের মতো কল্পনা করতে পারি না? তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে যে সামান্তরিকের সূত্রটা শিখছি, E1, দেখো এটা এই বিন্দুটার জন্য E1 হলো, এটা E2 আর এটা E। এখন ফার্স্টে E1 বের করো, সেকেন্ডে E2 বের করো, দেন ভেক্টরের সূত্রটা অ্যাপ্লাই করো। E1 ইকুয়াল কত আসবে বলো তো? 9 × 10⁹। Q1 এর মান কত? 1। আর এই যে দূরত্বটা দেখো, এই বিন্দুতে বের করবো বলতে, দেখে এ থেকে এই বিন্দুর দূরত্বটা কত? 1 না? 1 স্কয়ার। E2 কত দেখো, তাই তো 1/1 স্কয়ার। রাইট, এর মান পেলাম, E2 এর মান পেলাম, এরপরে E এর মান বের করব, তাই না? তাহলে আমরা ভেক্টর রাশি ক্ষেত্রে কি জানি? E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos, মানে আলফা কত বলো তো? 120 ডিগ্রি, তাই না? তাহলে cos 120 ডিগ্রি। এখান থেকে তোমরা E1 এর যে মানটা পাবা ওটাই হচ্ছে অ্যানসার। এটা আসছে। সো তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স শিখাই, সেটা হচ্ছে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলে অপর বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো, তাহলে শর্টকাট ট্রিক্সটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু E1 E2 = E। মানে দেখো, E1 এর যে মানটা আসতেছে, E2 এর মানটা আসতেছে এবং E এর মানটা সেম আসতেছে যদি চার্জদ্বয় কি হয়? বিপরীতধর্মী হয়। যদি চার্জদ্বয় বিপরীতধর্মী হয়, তুমি কেবলমাত্র তখনই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। যে শর্টকাট ট্রিক্সটা আসলে কোথায় অ্যাপ্লাই করে বলো তো? তোমার সৃজনশীলের ম্যাথটা হয়েছে কিনা এটা অ্যাপ্লাই করার জন্য, বা অল্প সময় এমসিকিউ করার জন্য। সৃজনশীলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা না, শর্টকাট ট্রিক্সটা শুধু উত্তর মিলানো এবং এমসিকিউর জন্যই প্রযোজ্য। তাহলে এখানে সমধর্মী চার্জেরটা তো জানলাম না, বিপরীতধর্মী চার্জেরটা তো জানলাম। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে কি হবে জানো? E1 = E2 হবে, আর E √3 E1 আসবে। E √3 E1 আসবে, ঠিক আছে? বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে আর সমধর্মী চার্জের ক্ষেত্রে ডিফারেন্সটাকে বোঝা গেল। শর্টকাট ট্রিক্সের বেলায় আপু বললাম যে দুইটা মেথড হবে, বিপরীতধর্মীর বেলায় এক জাতীয় আর সমধর্মীর বেলায় আরেক জাতীয়। এখন দেখো, তোমাদের তো কোন জানতে ইচ্ছা করতে পারে, তাই না? যে এটা আসলে কত ডিগ্রি পর্বে অবস্থিত। আমরা ধরলাম যে এটা থিটা, ঠিক আছে? এটা কি? থিটা। এটা কি? থিটা। তাহলে আমরা অ্যাপ্লাই করি tan θ = E1 plus E2 sin alpha E1 cos alpha, রাইট? তাহলে আমরা ক্যালকুলেটরে ঝটপট বসাই দেখি যে আসলে অ্যানসারটা কত। থিটার মানটা আসবে 60 ডিগ্রি, থিটার মানটা আসবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই সাথে সাথে আমাদের ম্যাথটা শেষ হলো। এবার সমধর্মী চার্জের বেলা আমি ছোট্ট করে একটা হিন্ট দিয়ে দিই। যেমন দেখো, এরকম কিছু দেওয়া আছে A B C, রাইট? এখানে +1 দেওয়া আছে, এখানেও +1 দেওয়া আছে। এবার বলছে তোমাকে C বিন্দুতে, রাইট? এখন দেখো, ধনাত্মক আধানের ক্ষেত্রে তো এটা বাইরের দিকে যেত। এবার যখন এখানে ঋণাত্মক ছিল তখন এটা নিচের দিকে গেল, তাই না? কিন্তু যখন এটা ধনাত্মক আসলো তখন এটাও কিন্তু আবার বাইরের দিকে চলে যাচ্ছে। তখন লব্ধিটা কোথায় আসবে? এটা মাঝ বরাবর। এখন দেখো, এটা একটা বিপ্রতীপ কোণ না? তার মানে একটু যদি 60 ডিগ্রি হয়, একটুকু কিন্তু 60 ডিগ্রি, রাইট? একটা বর্গ দেওয়া আছে, ঠিক আছে? বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটা কর্ণ এটির দুই সাইডে +4 মাইক্রো কুলম্বের একটা দুইটা আধান অবস্থিত এবং অপর এক কর্ণের
এই যে এটা অপর কর্ণ না, অপর কর্ণে শুধুমাত্র বি বিন্দুতে -4 কুলম্ব চার্জ দেওয়া আছে। এবার তোমাকে বলছে যে ডি বিন্দুতে অ্যাকচুয়ালি প্রাবল্যটা কত বের করতে। ডি বিন্দুতে কিন্তু দেওয়া নাই যে চার্জটাও কত, ঠিক আছে। সো দেখো এটা তো পজিটিভ, রাইট? তাহলে আচ্ছা দেখো, এ থেকে ডি এর দূরত্ব 20 সেন্টিমিটার তুমি জানো, রাইট? সি থেকে ডি এর দূরত্ব 20 সেন্টিমিটার তুমি জানো, রাইট? কিন্তু বি থেকে ডি এর দূরত্ব কি এমন এমন জীবন না, বি থেকে ডি এর দূরত্ব কত? বিডি। সো আমরা জানি যে যখন একটা বর্গ কর্ণ নির্ণয় করতে হয় তখন দেখো কি হয়, বিডি ইজ ইকুয়াল টু √20 সেন্টিমিটারকে মিটারে নিয়ে কি হয় বলতো? 0.2 হোল স্কয়ার প্লাস 0.2 হোল স্কয়ার, রাইট? অ্যান্সার কত আছে আমরা একটু ক্যালকুলেটর করে দেখি। সো এই বিন্দুর জন্য আমরা যদি নিই 1/4 পাই এপসিলন নট q1 তো 4 তাই না, ইনটু 10 টু দি পাওয়ার -6, আর দূরত্ব কত বলতো? 0.2 হোল স্কয়ার। ওকে, এটা কোন বরাবর কাজ করবে বলতো? এটা তো ধনাত্মক, সো এডি বরাবর কাজ করবে, রাইট? এডি বরাবর কাজ করবে। সো যা বের হবে সেটা কি? এডি বরাবর ক্রিয়াশীল। ওকে, না দেখো এবার E2 হচ্ছে সি বিন্দুর জন্য বাইর করি। আচ্ছা E3 বাইর করি সি বিন্দুর জন্য, E2 টা বি এর জন্য রেখে দিই, E3 বাইর করি 1/4 পাই এপসিলন নট, রাইট? 4 ইনটু 10 টু দি পাওয়ার -6 0.2 ইনটু হোল স্কয়ার। এটা কোন বরাবর কাজ করবে আমাকে বলো তো? এটা তো সিডি বরাবর কাজ করবে, রাইট? না, সিডি বরাবর ক্রিয়াশীল। কারণ ডি এর জন্য নির্ণয় করতেছে, আমরা কিন্তু ডি এর উপর নির্ণয় করতেছি, এইজন্য ডিসটেন্সটা কিন্তু ডি পর্যন্তই নিতেছিলাম। এখন এ আর সি বিন্দুর জন্য আমরা বের করছি। এবার বি বিন্দুর জন্য আমরা বের করি। দেখো 1/4 পাই এপসিলন নট, এখানে একটা সাইন আছে, দেখো লক্ষ্য করো মাইনাস আছে, তার মানে নরমালি হলে যদি প্লাস থাকতো আমরা বিডি বরাবর বলতাম যে ক্রিয়াশীল, কিন্তু এখানে কিন্তু মাইনাস সাইন আছে, তার মানে কোন দিকে ক্রিয়াশীল? উল্টা দিকে। সো যা ডিডি বরাবর ক্রিয়াশীল, তাই তো? এখন চার্জের মানটা বসাচ্ছি, বলো তো ডিসটেন্স কত? ডি থেকে বি এর দূরত্ব তো, তাই না? তাহলে আমরা এখানে বিডি যে মানটা পেয়েছি ওটা বসাই দিব। এখানে দেখো এডি বরাবর প্রাবল্য E1, সিডি বরাবর প্রাবল্য E3 এর মান কিন্তু পরস্পর সমান হচ্ছে, তাই এদের লব্ধি কর্ণ কিন্তু বিডি বরাবর হবে। সো আমরা E1 স্কয়ার প্লাস E3 স্কয়ার প্লাস 2E1 E2 আর E1 E3 cos আলফা নিব, cos আলফা নিব, রাইট? cos আলফার মান কত বলতো? বর্গের দুই বাহুর মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি, রাইট? সো আমাদের E কত আসবে বলতো? সো এটা আসবে E4, যেটা আমরা পাচ্ছি E1 আর E3 থেকে, রাইট? এবার আমরা কি বলছি বলতো? লব্ধি কর্ণ BD বরাবর ক্রিয়াশীল, বাট আমাদের এখানে যেটা আসছে সেটা কি আসছে? CD বরাবর, DB বরাবর, রাইট? তাহলে আমাদের কি করতে হবে জানো? এই যে লব্ধিটা বাইর করব তখন কি করব? E4 থেকে, এই যে E4 মানে কি? যে লব্ধি যেটা বের করলাম E4 থেকে E2 টা মাইনাস দিলে আমরা যেটা পাবো ওটাই আমাদের ডি বিন্দুতে প্রাবল্যটা, যা ঋণাত্মক চার্জ থেকে বিডি বরাবর ক্রিয়াশীল, যা ঋণাত্মক চার্জ থেকে বিডি বরাবর ক্রিয়াশীল। তাহলে E4 এর মানটা আমরা এইভাবে বের করব, দেন E4 থেকে E2 টা মাইনাস দিলে যে এটা পাবো এটা আমাদের ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য পাচ্ছি। ক্লিয়ার? কেন আমরা নিলাম আমি সবকিছু ডিসক্রাইব করলাম। আমার মনে হয় আজকে যে পর্যন্ত বুঝেছি তোমরা সবাই বুঝেছো। আগামী ক্লাসে বাকি টপিক নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।